নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো 12। চোখ রাখবো বিস্তারিত খবরে। আন্তর্জাতিক ভাষা দিবসে বাংলায় শুনানি প্রক্রিয়া আদালতে। হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে বাংলাতেই শুনানি। সকাল থেকে বিচারপতি বসু অধিকাংশ মামলায় বাংলাতে শুনানি করছেন। বৃহস্পতিবার বিচারপতি বসু নিজেই বাংলায় শুনানির ইচ্ছা প্রকাশ করেন। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাতেও শুনানি প্রক্রিয়া চালাচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। বৃহস্পতিবার নিজেই এজলাসে তিনি এই নিয়ে ইচ্ছে প্রকাশ করেছিলেন। সকাল থেকে এখনো পর্যন্ত অধিকাংশ মামলায় বাংলাতেই শুনানি চলছে। হাইকোর্টে মূলত জন্মলগ্ন থেকে ইংরেজিতেই শুনানি প্রক্রিয়া চলে আসছে। শুধু কলকাতা নয়, দেশের নিম্ন আদালত বা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে ইংরেজিতেই শুনানি হয়। কিন্তু এবার ব্যতিক্রমী হলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। যারা বাংলা জানেন না তাদের ক্ষেত্রে ইংরেজিতেই শুনছেন তিনি। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষদা, বৃহস্পতিবার অর্থাৎ গতকালই নিজেই এজলাসে তিনি এই ইচ্ছে প্রকাশ করেছিলেন, কি বলেছিলেন তিনি? দেখো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি আজ সমস্ত বিচার প্রক্রিয়া চালাচ্ছেন বাংলাতে। মূলত সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট সহ দেশের সমস্ত হাইকোর্টে ইংরেজি এবং সুপ্রিম কোর্টেও ইংরেজির মাধ্যমে সওয়াল পর্ব চলে। আজ মাতৃভাষা দিবস বিচারপতি বিশ্বজিৎ বসু গতকালই ঘোষণা করেছিলেন যে তিনি আজ বাংলায় সওয়াল পর্ব চালাবেন। সেই মতো সকাল থেকেই তার এজলাসে বাংলায় সওয়াল পর্ব চলছে। যে সমস্ত আইনজীবীরা সঠিক বাংলা জানেন না তাদের ক্ষেত্রে তিনি ইংরেজিতেই কিন্তু সওয়াল শুনছেন। তবে কলকাতা হাইকোর্টে এই ধরনের ঘটনা কিন্তু বেদনজির এবং বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে মাতৃভাষা দিবসকে মাথায় রেখে বিচারপতি বিশ্বজিৎ বসুর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে কলকাতা হাইকোর্টের আইনজীবী মহল। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। চোখ রাখবো পরের খবরে। কুম্ভের জল নিয়ে যোগীর দাবি নস্যাৎ। বৈজ্ঞানিক পরীক্ষায় বেরিয়ে এলো ভয়ানক তথ্য। প্রতি 100 মিলিলিটার জলে মলজনিত কলিফর্ম ব্যাকটেরিয়া থাকার কথা 250, কিন্তু প্রয়াগ সঙ্গমে কুম্ভের জলে ওই ব্যাকটেরিয়া আছে 49,000। বিধানসভায় মুখ্যমন্ত্রী যোগী দাবি করেছিলেন সঙ্গমের জল পরিষ্কার, আর এই দাবি একেবারে ভুল প্রমাণ করে সামনে এলো এই ভয়ানক তথ্য। মলজনিত কলিফর্ম ব্যাকটেরিয়া যা থাকার কথা 250, সেখানে 49,000 ব্যাকটেরিয়া রয়েছে। এবং এই দাবি ভুল প্রমাণ করে, যে দাবি যোগী করেছিলেন সেই দাবি একেবারে নস্যাৎ করে বৈজ্ঞানিক পরীক্ষায় বেরিয়ে এলো ভয়ানক তথ্য। প্রতি 100 মিলিলিটার জলে মলজনিত কলিফর্ম ব্যাকটেরিয়া থাকার কথা 250, প্রয়াগ সঙ্গমে কুম্ভের জলে ওই ব্যাকটেরিয়া আছে 49,000। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আরো বিস্তারিত জানবো। আশিস দা, ভয়ানক তথ্য বেরিয়ে এলো তো সামনে। দেখো, যে তথ্য সামনে আসছে তা গা শিউরে ওঠার মতো। এবং ওখানে যে বেশ কয়েক লক্ষ মানুষ স্নান টান করছেন, তারা কি কি অসুখ বিসুখ নিয়ে বাড়ি যাবেন সেই চিন্তাটাও এখন সামনে চলে আসছে। তার কারণ মলজনিত মল, মানুষের মল হতে পারে, গরু পশুদের মল হতে পারে, নানান পশুদের মল হতে পারে, এবং আশেপাশের শহরগুলো থেকে যে সুয়ারেজ সিস্টেম, অর্থাৎ নলবাহিত যে ময়লা জল, মল মিশ্রিত জল, সেগুলো এসে নদীতে পড়বার ফলে যে ধরনের কলিফর্ম ব্যাকটেরিয়া তৈরি হয় সেটাই মাপা হয় সাধারণত। 100 মিলিলিটার জলের মধ্যে 2,500 বা তার কম থাকলে সেটাকে বলা যেতে পারে মোটামুটি নিরাপদ। আরো কম থাকা উচিত যদি পবিত্র ইত্যাদি শব্দ ব্যবহার করতে হয় বা পানযোগ্য করে তুলতে হয় জলকে। কিন্তু এখন দেখা যাচ্ছে সেখানে প্রতি 100 মিলিলিটার জলে 49,000 এই ধরনের ব্যাকটেরিয়া রয়েছে, এবং যা সরাসরি বলা যেতে পারে বিষাক্ত হয়ে রয়েছে জল। এবং তার মধ্যেই স্নান টান চলছে। অনেকেই ভক্তি ভরে সেই জল মুখে দিচ্ছেন, অনেকে সেই জল পান করছেন, অনেকে সেই জল বোতলে ভরে
দূর দূরান্তরে নিজেদের ঘরে টরে নিয়ে যাচ্ছেন এবং এই বিষাক্ত জলই সেভাবে ব্যবহার করা হচ্ছে। আমাদের মনে পড়বে পরশুদিন যোগী আদিত্যনাথ তাদের উত্তরপ্রদেশের অ্যাসেম্বলিতে বাজেট ভাষণ দিচ্ছিলেন, তখন তিনি এই প্রসঙ্গ তুলে বলেন যে কুম্ভের জল পরিষ্কার, কুম্ভের জলে কলিফর্ম ব্যাকটেরিয়ার পরিমাণ অত্যন্ত কম, এ ব্যাপারে অপপ্রচার চলছে। এবারে যোগী আদিত্যনাথের দাবিকে নস্যাৎ করে দিল বৈজ্ঞানিক পরীক্ষায় উঠে এলো ভয়ানক তথ্য। 2500-এর বেশি হলেই তা বিপজ্জনক। এখানে রয়েছে প্রতি 100 মিলিলিটার জলে 49,000 কলিফর্ম ব্যাকটেরিয়া। হ্যাঁ, ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। বিধানসভায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি দাবি করেছিলেন সঙ্গমের জল পরিষ্কার, এবং সেই দাবিকে ভুল প্রমাণ করে সামনে এলো এই ভয়ানক তথ্য। যেখানে বৈজ্ঞানিক পরীক্ষায় বেরিয়ে এলো যে ভয়ানক তথ্য, সেখানে বলা হচ্ছে প্রতি 100 মিলিলিটার জলে মলজনিত কলিফর্ম ব্যাকটেরিয়া থাকার কথা 250, কিন্তু প্রয়াগ সঙ্গমে কুম্ভের জলে ওই ব্যাকটেরিয়া আছে 49,000, কয়েক গুণ বেশি। বিধানসভায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে দাবি করেছিলেন সঙ্গমের জল পরিষ্কার, সেই দাবি যে একেবারেই ভুল, সেটা কিন্তু এইভাবেই প্রমাণ হলো। চোখ রাখবো পরের খবরে। নামী ওষুধ সংস্থার নামে জাল ওষুধের কারবার। হাওড়া আমতা থেকে গ্রেপ্তার লিঙ্কম্যান, ধৃতের নাম বাবলু মান্না। বিহার থেকে কুরিয়ারের মাধ্যমে জাল ওষুধ এ রাজ্যে আমদানি করত বাবলু। এভাবে প্রায় 1,86,00,000 টাকার ওষুধ আমদানি করা হয়েছিল। অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 20 লক্ষ টাকার জাল ওষুধ। সম্প্রতি ওষুধ সংস্থাটি রাজ্যের স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানায় তাদের সংস্থার নাম ভাঙিয়ে ওষুধ বিক্রি করা হচ্ছে। বাকি 1,66,00,000 টাকার ওষুধ এবার গেল কোথায়, তদন্ত শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এবার প্রশ্ন হচ্ছে, আপনি কি উচ্চ রক্তচাপের রোগী? রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে আপনি ঠিক কি করেন? নামী ব্র্যান্ডের ওষুধ খেয়ে কি আপনি চিন্তামুক্ত রয়েছেন আদৌ? প্রশ্ন হলো, আপনি কি জানেন সঠিক ওষুধ খাচ্ছেন কিনা? এতগুলো প্রশ্নের মুখে কিন্তু দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। রাজ্যে এবার বিপুল পরিমাণে জাল ওষুধের হদিশ মিলেছে। বিহার থেকে বাংলায় জাল ওষুধের আমদানি, নামী কোম্পানির ওষুধ জাল করে কোটি টাকার ব্যবসা। প্রশ্ন হলো, আপনি কি জানেন সঠিক ওষুধ খাচ্ছেন কিনা? হাওড়া থেকে গ্রেফতার লিঙ্কম্যান। জানিয়ে রাখি, বাজেয়াপ্ত কিছু এখনো অধরা বাকি জাল ওষুধ, যার জন্য তদন্ত শুরু হয়েছে। এবার প্রশ্ন, জালিয়াতি শিকড় তাহলে কতদূর ছড়িয়েছে? নামী সংস্থার নাম ভাঙিয়ে জাল ওষুধ বিক্রি হয়েছে। বিহার থেকে রাজ্যে জাল ওষুধের কারবার। এই গোটা বিষয় সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে এসেছে? দেখো, কিছুদিন আগে একটি নামী কোম্পানি তারা বেশ কয়েকটি জায়গা থেকে তাদের কাছে অভিযোগ আসে যে তারা তাদের যে ওষুধ রয়েছে, বহু প্রচলিত ওষুধ এবং ডেইলি ইউজ করা হয় সেরকম একটি ওষুধ জাল করা হচ্ছে এবং নকল পাওয়া যাচ্ছে। তারা সেই হিসাবে রাজ্য স্বাস্থ্য দপ্তরকে অভিযোগ জানায়। অভিযোগ জানার পর ড্রাগ কন্ট্রোল পুরো বিষয়টি তদন্ত করে এবং তদন্ত দেখতে পায় যে হ্যাঁ, ওই ওষুধ কিন্তু জাল হচ্ছে। তারপরই তারা কোথা থেকে সেই প্রেসক্রিপশন, তাদের বিল দেখে হাওড়ার আমতায় তারা রেড করে এবং সেখান থেকে একজনকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারে যে এই ওষুধ তিনি বিহারের একটি কোম্পানির নাম দেয় এবং সেখানে তিনি অর্ডার দিতেন এবং কুরিয়ারের মাধ্যমে সেই ওষুধ তার কাছে এসে পৌঁছাতো। এই ওষুধ আসার পর
তিনি তারপর সেই ওষুধগুলো ডিস্ট্রিবিউট করতো। সঙ্গে সঙ্গে এখানকার ড্রাগ কন্ট্রোল ব্যুরো তারা সঙ্গে সঙ্গে কথা বলে বিহারের সঙ্গে, এবং বিহারকে তারা পুরো লাইসেন্স নাম্বার থেকে আরম্ভ করে তাদের ঠিকানা সবকিছুই দেয়। পরবর্তীকালে বিহার থেকে যে উত্তর আসে সেখানে তারা জানায় যে লাইসেন্স এবং যে ঠিকানা দেওয়া হয়েছে সবটাই ভুয়ো, সুতরাং এটা পুরো ভুয়োর মাধ্যমেই চলছিল। এবার তারপর তারা এই লোকটাকে যাকে গ্রেফতার করা হয়েছে বাবলুকে, তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তখন সে জানায় যে 1,86,00,000 টাকার এরকম নকল ওষুধ তিনি নিয়েছেন এবং সে কিনেছেন এবং কুরিয়ারের মাধ্যমে তার কাছে এসছে এবং সেই ওষুধ তিনি ডিস্ট্রিবিউট করেছেন। তল্লাশি চালানোর সময় 20 লক্ষ টাকার জাল ওষুধ এখনো উদ্ধার করা হয়েছে। বাকি প্রায় 1.5 কোটি টাকার মতন জাল ওষুধ তিনি বিভিন্ন জায়গায় সাপ্লাই করেছেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে এখন সব থেকে বড় যেটা চ্যালেঞ্জ এবং যেটা তারা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখছেন যে এই 1.5 কোটি টাকার ওষুধ তিনি কোথায় কোথায় সাপ্লাই করেছেন, কোন কোন জায়গায় গেছেন, কোন কোন জেলায় গেছে বা অন্য কোথায় কোথায় তিনি সাপ্লাই করেছেন, সেই দিকটা যেরকম একদিকে তারা খোঁজ করছেন, পাশাপাশি তারা এটাও খোঁজ করার চেষ্টা করছেন যে এই ওষুধটা কোথায় ম্যানুফ্যাকচার করা হতো, কে সাপ্লাই করতো, কারা কারা করতো, এরকম কি আরো কোনো লোক আছে যাদেরকে এই ওষুধ সাপ্লাই করা হতো। এই পুরো বিষয়টা এখন তদন্ত করে দেখা হচ্ছে। ঠিক কতদিন ধরে, কত আগে থেকে এইভাবে চলছে আমদানি? দেখো, শেষ যেটা জানা গেছে যে 1,86,00,000 টাকার তিনি জাল ওষুধ কিনেছিলেন এবং দীর্ঘ কয়েক মাস ধরে তিনি এটা করছিলেন এবং অভিযোগ পাওয়ার পর থেকে, এবার এর আগে কতদিন ধরে করেছে না করেছে এগুলো সব তদন্ত সাপেক্ষ ব্যাপার। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে খুব শিগগিরই যে কতদিন ধরে করছিল, কি করছিল না করছিল তাকে জেরা করেই পুরো বিষয়টি জানা যাবে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। অর্থাৎ হাওড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে লিঙ্কম্যানকে, এবার তাকে জেরা করে আরো তথ্য সামনে আসবে। কিন্তু যে ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে তা হলো বিহার থেকে বাংলায় জাল ওষুধের আমদানি করত লিঙ্কম্যান বাবলু। জালিয়াতির শিকড় অনেকটা দূর ছড়িয়ে, কিন্তু ঠিক কত দূর, কবে থেকে এই জাল কারবারি করা হচ্ছিল সেটাই এখন সামনে আসার, এবং নামী সংস্থার নাম ভাঙিয়ে জাল ওষুধ বিক্রি করা হতো। বিহার থেকে রাজ্যে জাল ওষুধের কারবার ঠিক এভাবেই চলতো। আরো বারোতে সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। আসবো পরের খবরে। নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নিয়ে সিবিআইকে সুপ্রিম নোটিশ। 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ বক্তব্য চাইল সিবিআই এর। 2022-এর নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ সহ গ্রেপ্তার একাধিক শিক্ষাকর্তা, তাদের বিরুদ্ধে পিএমএলএ আইনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা। 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ এবার বক্তব্য চাইল সিবিআই এর কাছ থেকে। নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নিয়ে সিবিআইকে সুপ্রিম নোটিশ। 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ বক্তব্য চাইল সিবিআই এর কাছে। 2022-এর নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ গ্রেপ্তার একাধিক শিক্ষাকর্তা, তাদের বিরুদ্ধে পিএমএলএ আইনের বিভিন্ন ধারায় মামলা। আরো বিস্তারিত জানাচ্ছেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, কি জানা যাচ্ছে? দেখো, পার্থবাবুকে 2022 সালে সিবিআই শিক্ষক এবং শিক্ষাকর্মী ধরে এবং পরবর্তীকালে ইডিও সে তার বিরুদ্ধে অভিযোগ নথিবদ্ধতা করেছিল। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট তাকে ইডির মামলাতে কিন্তু জামিনটা দিয়ে দিয়েছে এবং সেই জামিন এই মাসের 1 তারিখ থেকে কিন্তু তোমার কার্যকর হবে বলে আদালতে জানিয়ে দিয়েছিল। এই অবস্থায় সিবিআই যে মামলাটা এনেছিল তার বিরুদ্ধে সেইটা অনুযায়ী তিনি যেহেতু এখনো তোমার আটক আছেন, সেহেতু তার জামিনের আবেদন, তাকে জামিন দেওয়া যায় কিনা এই প্রসঙ্গে কিন্তু সুপ্রিম কোর্ট সিবিআই এর বক্তব্যটা জানতে তোমার চাইল। ফলে সিবিআই এখানে কি উত্তর দেয় এবং তার শুনানির দিকে কিন্তু সারা দেশের নজর থাকবে। হ্যাঁ, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে।
বেআইনিভাবে ইটভাটাগুলিকে আইনীকরণের প্রক্রিয়া শুরু রাজ্যের। রাজ্য জুড়ে প্রতিটি ইটভাটাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য একটি পোর্টাল আনছে রাজ্য। পোর্টালের মাধ্যমে সব ইটভাটাকে জায়গা সহ তথ্য নথিভুক্ত করতে হবে। বেআইনি ইটভাটা যেগুলি রয়েছে আইনীকরণের প্রক্রিয়া শুরু হলো রাজ্যের পক্ষ থেকে। সমস্ত রাজ্য জুড়ে যত ইটভাটা রয়েছে রেজিস্ট্রেশন করতে হবে তাদেরকে, এবং যেটা জানা যাচ্ছে যে রেজিস্ট্রেশনের জন্য একটি পোর্টাল আনা হয়েছে রাজ্যের পক্ষ থেকে। পোর্টালের মাধ্যমে সব ইটভাটাকে জায়গা সহ তথ্য নথিভুক্ত করতে হবে। বেআইনি ইটভাটাগুলিকে এইভাবেই আইনীকরণের প্রক্রিয়া শুরু রাজ্যের পক্ষ থেকে। নিয়ে নেব আরো একটা ছোট্ট বিরতির সঙ্গে। আরো আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।